নববর্ষের শুভেচ্ছা। আজকে বাংলা বর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। বাঙালির একটা আনন্দ এবং শুভ মুহূর্তের সূচনা হয় পয়লা বৈশাখে। দোকানে দোকানে হালখাতা হয়। অনেকে এই দিনে তার গৃহ প্রবেশ করেন। অনেক শুভ অনুষ্ঠান এই পয়লা বৈশাখে হয়। সরকারি কর্মচারীরা এই দিন ছুটি উপভোগ করে, সে সরকারি হোক বেসরকারি হোক। এই দিনটা আমাদের কাছে যথেষ্ট মূল্যবান। বৎসরের সূচনা হয়। তা এই শুভ দিনে সকলকে আমার বুক ভরা ভালোবাসা, স্নেহ, মমতা, আশীর্বাদ আর বড়দের আমার প্রণাম। আজকের দিনে কন্ট্রোভার্সি করতে মন চাইছে না, মনে হচ্ছে না যে কাউকে কোনো খারাপ কথা বলি। তা কণিকার ভিডিও আসার পরে সোনার কোনো ভিডিও আসেনি। কণিকার ভিডিওর উত্তর আমি কালকে দিতে পারতাম, কিন্তু সোনার চ্যানেলে সোনার মা যে ভিডিওটা করেছে সেটা দেখার পরে আমার মতামত পাল্টাতে আমি বাধ্য হলাম। আজকে এই বিষয় হচ্ছে বিষ, আর এই বিষয়ের জন্য সংসার নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়। আজকে আমার মনে হয়েছে কিছু কথা উজ্জ্বলের মাকে বলার আমার দরকার আছে। কারণ যে সংসারের গার্জিয়ান ঠিক নেই সেই সংসার তাসের ঘরের মতো ভেঙে যায়। তাই উজ্জ্বলের মাকে বলবো, আমার ভিডিওটা আজকে একটু মন দিয়ে দেখো আর সেই মোতাবেক কাজ করার চেষ্টা করো। সন্তানদের মধ্যে বিভেদ আনে কিন্তু এই মা বাবারাই। আমাদের ব্যবহারের জন্যই সন্তানরা বলে মা ওকে বেশি ভালোবাসে, মা ওকে বেশি। কিন্তু আমরা তো জানি আমাদের বুকের 4টে হাড়, দুদিকে দুটো, তেমনি দুটো সন্তান, দুটো মেয়ে, দুটো ছেলে। উজ্জ্বলের মায়ের হচ্ছে বুকের পাঁজর। আর যাই বলুক, আমি জানি যে এই উজ্জ্বলের মা সন্তানের জন্য কতটা কষ্ট করেছে। স্বামী মারা যাওয়ার পরে হয়তো সে কোনো কাজ করেনি, কারণ তখন তার ছেলেমেয়েরা পুরো এস্টাবলিশড। 4টে ছেলেমেয়েকেই লেখাপড়া শিখিয়েছে। কোনো ছেলেমেয়ের কাছে হাত পেতে কোনো দিন হাত খরচ চায়নি, নিজেই কাজ করতো, নিজেই ইনকাম করে সংসার চালিয়েছে। আজকে ওনার কথাগুলো শুনে সত্যি খুব খারাপ লাগছিল। সন্তান মা বাবার সুখের কারণ হয়, আবার সেই সন্তানই মা বাবার দুঃখের কারণ হয়। আজকে তিনি ধর্ম সংকটে পড়েছে। তাই দিদিকে বলবো, মাথা ঠান্ডা করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিও। একা একা কোনো সিদ্ধান্ত নিও না। তা যাই হোক, ভিডিওটি দেখো, তারপরে যদি তোমার ভালো না লাগে আমাকে দুটো গাল দিয়ে তুমি ভিডিও করো, আমার কোনো আপত্তি নেই। চলো তাহলে, আর তোমাদেরও বলছি ভিডিওটা পুরো দেখবা, দেখে কমেন্ট করে তবে যাবা। চলো তাহলে মূল বিষয় চলে যাই। গুড আফটারনুন বলবো না, গুড ইভিনিং বলবো জানি না, তবে ভিডিওটা কখন যাবে বুঝতে পারছি না। এখন বাজে বেলা 2:15। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিডিওটা করতে বসলাম। যাই হোক, সকালে কণিকার ভিডিও দেখলাম, আর একটু আগে সোনার চ্যানেল থেকে, মূলত সোনার মাই ভিডিওটা করেছে, উজ্জ্বলের মা। উনি যে কথাগুলো বলেছে আমি সেই কথার উপরে বিশ্লেষণ করে আজকে বেশিরভাগ কথা বলবো। প্রথমে বলি কণিকাকে। কণিকা বলল যে দেখো, উজ্জ্বলের মা বলল যে এটা কোনো নাটক নয়, এটা সিরিয়াস ঘটনা। কারণ ওদের বাড়িতে অশান্তিটা 1 বছর আগে থেকে ঘটেছে। দেখো, আমিও এখানে, ভিউয়ার্সরাও সেখানে নেই। তাই এটা নাটক না সত্যি, এটা আমরা অনুমান করে বলছি নাটক, কিন্তু ওরা বলছে এটা সত্যি। তা আমরা কি করব? আমরা দুটোকেই ধরে নিয়ে আমাদের এখন চলতে হবে। বিশেষ করে যখন আমি ওদের নিয়ে সমালোচনা করব, ওরা ভিডিওতে যেটা বলেছে আমি মূলত সেটার উপরেই সমালোচনা করব। আমি নিজের থেকে কিছু এক্সট্রা যোগ করব না। এবার কণিকা বলছে যে এটা এইভাবে করে আমি আর চলতে পারছি না, এইভাবে করে আমি আর চলতে পারছি না। কণিকা যেটা বলতে চাইলো যে ওর শাশুড়ি আর ওর ননদ মিলে উজ্জ্বলকে দলে টানার চেষ্টা করছে। এবার কণিকাকে বলেছে যে কণিকা থাকলে নাকি সোনা আসবে না, আর সোনা ওর মা আর উজ্জ্বল যা কথা বলার বলবে। এই জিনিসটা না আমার একটু অবাক লাগলো, আর এটা কণিকা মেনে নিল।
কণিকা তো এটা মেনে নেওয়ার কথা নয়। আজকে ঘরের বউ সে হয়ে গেল বাইরের লোক, কিন্তু সে যখন ঘরটা করেছিল সে কিন্তু ঘরের বউ সেই অধিকারেই করেছিল। সেই ঘরে তো সে একা থাকছে না, তার মেয়ে থাকছে, তার স্বামী থাকছে। দরকার হলে যদি বন্যা ফন্যা হয় ওর শাশুড়ি, তখন তো সবাইকেই থাকতে হবে। তা মোদ্দা কথা এটা নিয়ে বুঝলাম। তারপরে কণিকা একটা কথা বলেছে, এখন নাকি তাকে পরিচয় দিতে কারণ লজ্জা লাগছে। এটা হয়তো ওর বড় ননদকে উদ্দেশ্য করে বলেছে, কারণ কালকে মামনি একটা ভিডিও দিয়েছে, ওকে সবাই গিয়ে বলছে যে তোমার বাবার বাড়িতে এই ঘটনা ঘটেছে, তুমি যাও একটা মীমাংসা করে আসো। স্বাভাবিক, এটা বলা স্বাভাবিক মামনি, কারণ তুমি ওই বাড়ির বড় মেয়ে। তোমার দাদা যেখানে আসছে না, তোমার উচিত ভাই বোন যখন এইভাবে গণ্ডগোল লেগেছে ভাই বোর সঙ্গে ভাইয়ের, তখন তুমি বড় দিদি হিসাবে সেখানে যেতেই পারো। তুমি গা বাঁচিয়ে চলছো, আর তোমার কথার মধ্যে দিয়ে এটুকু বোঝা যাচ্ছে যে তুমি হয়তো বেশ কিছুদিন ধরে তোমার বাবার বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক খুব একটা ভালো নেই। আর তুমি স্পষ্ট কথা বলে দিলে যে তোমার এই বাড়ির সম্পত্তি নিয়ে কোনো দাবি নেই। ভালো কথা। এবার আসি দিদির কথা, তার মানে উজ্জ্বলের মায়ের কথা। কোকিল ডাকছে, ও আমাকে ভিডিও করতে দেবে না, ডিস্টার্ব করছে। ডাক, তোর ডাক শুনে শুনে আমি ভিডিও করি। যাই হোক, উজ্জ্বলের মা বলছে যে উজ্জ্বল আর কণিকার ইচ্ছা বাড়িটা বিক্রি করে দেওয়ার। তা উনি বলছে না, আমার জীবন থাকতে আমি এই বাড়ি বিক্রি করতে দেব না। এটাই স্বাভাবিক, একজন মা তার বসত বাড়ি ভিটে বিক্রি করতে চায় না। অনেক কষ্ট করে উনিও কর্মঠ লোক, উনি বসে খায়নি। একটা সময় উনি প্রচুর পরিশ্রম করেছে, এবং ওনার পরিশ্রমের ফসল স্বামীর সঙ্গে সমানে কাজ করে উনি, স্বামীর সঙ্গে মানে স্বামী রাজমিস্ত্রি কাজ করতো আর উনি করতেন এই হোটেলের কাজ। ওনার রেস্টুরেন্ট ছিল এই রাস্তার সাইডে, শিয়ালদার পাশেই। তা উনি সেই টাকা জমিয়ে জমিয়ে ওনারা এই জমিটা কিনেছেন, আর পঞ্চায়েত থেকে ঘর দিয়েছিল, সেই ঘরের মধ্যে কিছু টাকা ভরে নিচের তলাটা, একতলাটা হয়েছে। সেই পরিশ্রমের ফসল যখন দাঁড় করিয়েছে, তার উপরে যখন উজ্জ্বল কণিকা বাড়ি করেছে, সেই বাড়ি কণিকা উজ্জ্বল বিক্রি করতে চাইলে তার মা দেবে না। এখন প্রশ্ন হচ্ছে বাড়িটা কার নামে ছিল, জায়গাটা যদি ওনার স্বামীর নামে থাকে, তাহলে ওই বাড়ির পুরো অংশীদার হচ্ছে ওরা 5 জন, ওর মা, 2 মেয়ে 2 ছেলে। এবার এই বাড়িটার মালিকানা কিন্তু কেউ একজন নয়, 5 জন। এবার দিদি বলছে, আপনি বলছেন যে আপনার উজ্জ্বল, ছোট ছেলে উজ্জ্বল ওপরের তলায় বাড়ি করেছে, সেই বাড়িতে কারোর ভাগ নেই, সেখানে কেউ পাবে না, কিন্তু বাড়িটা এই মুহূর্তে আপনি বিক্রি করতে দেবেন না। খুব ভালো কথা। তা উজ্জ্বল কেন বাড়ি বিক্রি করতে চাইছে, কণিকা উজ্জ্বল কেন বাড়িটা বিক্রি করতে চাইছে? কারণ তার ছোটো বোন ভাগ চাইছে। এবার আজকে ছোটো বোন ভাগ চাইছে, বড় বোন এখন বলছে আমি ভাগ নেব না, বড় ভাই বলছে ভাগ নেব না, কিন্তু ভবিষ্যতে যে ওদেরও সোনার মতো মস্তিষ্ক বিকৃতি হবে কি না সেটা তো বলা যায় না। আজকে দিদি আপনি আছেন, আপনি বেঁচে আছেন, বেঁচে থাকতে একজন বিদ্রোহ ঘোষণা করেছে, আপনি মারা গেলে ও 2 জন আসবেন, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এইভাবে উজ্জ্বল কণিকা অনিশ্চয়তার ওপরে তাদের ইনভেস্টমেন্ট এইভাবে দাঁড় করিয়ে রাখবে কি করে? উজ্জ্বল আর কণিকা, উজ্জ্বলের একটা বক্তব্য, বাড়িটা বিক্রি করে দিয়ে সমান 5 ভাগে ভাগ করে নাও, তারপরে যে যার মতো থাকো। এবার এই কথায় যেমন যুক্তি আছে, তেমনি শাশুড়ি মা কার কাছে থাকবে? কণিকা বলছে আমি যতদিন পারবো ততদিন পর্যন্ত আমি ওনাকে দেখব। উনি ওইভাবে নির্ভর হয়ে ভাড়া বাড়িতে কিংবা অন্য বাড়িতে থাকতে চান না। উনি নিজের বাড়িতে যদি উনি খুদ খেয়েও থাকেন, মুড়ি খেয়েও থাকেন, তবু উনি ভালো থাকবেন। এটাই হচ্ছে ওনার কথা। দুজনের কথার মধ্যেই কিন্তু যুক্তি আছে, কেউ কারোর কথা ফেলতে পারবে না। এবার কথা হচ্ছে, আমি যেটা লিগাল, আমি কোনো পক্ষের হয়ে আজকে বলবো না, আমি নিরপেক্ষভাবে আজকে কয়েকটা কথা ওদের সবাইকে বলবো। বাড়িটার মালিকানা এখন 5 জন। এখন উজ্জ্বলের মা বলছে ওপরতলায় কেউ যাবে না, আর উনি বাড়ি বিক্রি করবে না। তাহলে কি সিদ্ধান্ত ওনাকে একটা নিতে হবে, ওপরের তালাটা তাহলে কণিকা উজ্জ্বলের নামে লিখে দিতে হবে 5 জনকেই, একা ওর মা লিখে দিলে হবে না। সব ছেলে মেয়েকে ডেকে এক জায়গায় করে উজ্জ্বলকে যদি দোতলাটা দিতে হয় তাহলে লিখে দিতে হবে সবার।
মা দেবে, 2 বোন দেবে, বড় ভাই দেবে, না হলে ওখানে একার কণিকা উজ্জ্বলের অধিকার হবে না। আপনি যতই বলুন আইনত হবে না। আর নিচের তলাটা উনি রাখতে চেয়েছেন কমন, সেখানেও কিন্তু নিচের তালাটাও আপনাকে কারণ না কারণ নামে লিখতে হবে। যদি সমান 3 ভাগ লেখেন, আপনার বড় মেয়ের, ছোট মেয়ের, বড় ছেলের, এই 4 জনের যদি নিচতলাটা থাকে আর ফাঁকা জায়গাটা, তাহলেও কিন্তু সেখানেও কিন্তু একটা রেজিস্ট্রি দলিল লাগবে যে ওটা স্পেসিফিক 4 জনের নামেই থাকবে, নাকি ওখানে ওই বড় মেয়ে নেবে না, ওই বড় ছেলে নেবে না, তাহলে আপনার এবং আপনার ছোট মেয়ের ওই অংশ থাকবে। এটা আপনাকে একদম স্পেসিফিকভাবে রেজিস্ট্রি করে দলিল বের করে রেকর্ড করে রাখা লাগবে। না হলে ওই যে বলেছি, এই ফ্যামিলি ম্যাটার্স, এই সম্পত্তি নিয়ে গণ্ডগোলের বীজ আপনি বপন করে রেখেছেন। কারণ এই বাড়িটা আপনার স্বামীর নামে, আর আপনার নামে যার নামেই থাকুক, তিনি মারা যাওয়ার অবর্তমানে এখন আপনারা 5 জন হচ্ছে এর অংশীদার। আপনারও একটা অংশ আছে, 4 ছেলে মেয়েরও অংশ আছে। তাহলে এইভাবে মুখের কথায় কোনো কাজ হতে পারে না। আজকে উজ্জ্বলকে যখন দোতলাটা দেবেন, তাহলে ওর নামে লিখে দিন এবং সিঁড়িটাকে কমন করে রাখুন, যে সিঁড়ি দিয়ে উজ্জ্বল কণিকাও নিচে নামতে পারবে, আর আপনারাও ওপরে গিয়ে রান্নাবান্না করে ছাদে উঠতে পারবেন। এটাই হচ্ছে সুষ্ঠু মীমাংসা। সম্পত্তি হচ্ছে সংসার ভাঙার কাল, সম্পর্ক ভাঙার কাল। আজকে সোনা বলছে আমাকে 5 লাখ টাকা দাও, আমি চলে যাচ্ছি। ওকে টাকা দিলে ভবিষ্যতে ও কিন্তু লিখে নাও দিতে পারে, ওপরের অংশটা দাদার নামে নাও লিখে দিতে পারে। আজকে উজ্জ্বলের নামে যদি উপরের অংশ করতে হয়, আপনাদের 4 জনার, আপনার 3 ছেলে মেয়ে এবং আপনার, সেখানে অনুমতি দিয়ে ওখানে দলিল করতে হবে। অবশ্য আপনি দান করতে পারেন, কিন্তু ভাই বোন এর মধ্যে দানপত্র হয় না। একমাত্র সন্তানের ক্ষেত্রে দানপত্র, আপনার অংশটা দান হতে পারে, কিন্তু ওদের অংশটা দানপত্র হবে না। সেটা রেজিস্ট্রি করেই নিতে হবে, দলিল করে নিতে হবে। তাহলে আপনি যদি মনে করেন মুখের কথায় এইটুকু করে রাখবেন, তাহলে কিন্তু অশান্তির কাজ আর একটা আপনি রোপণ করে যাবেন। আজকে আপনি আছেন, তাই আপনার মেয়েরা এখানে আসতে পারছে না, থাকতে পারছে না। এখানে আসা নিয়ে আর একটা কথা বলি, কণিকার কথা, উজ্জ্বলের কথা, তুমি থাকো, কিন্তু তোমার খাওয়ার জোগাড় আমরা দেবো না। 2 দিনের জন্য বেড়াতে আসলে কিন্তু খেতে দেওয়ার কোনো অস্বীকার নেই, কিন্তু দিনের পর দিন কতদিন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে তোমাকে নিজেকে খেতে হবে। ও আবার নিজেও খাবে না, ওকে থাকতে দিতে প্লাস খেতে দিতে হবে এবং করে খাওয়াতে হবে। এই আবদার তো মানা যায় না। কণিকাও একটা মানুষ, একটা অসুস্থ স্বামীকে নিয়ে সে সংসার করছে, তার বাচ্চা আছে, বাচ্চার পেছনে একটা ঝামেলা, একটা পেট আছে, তাকে তদারকি করা, পোষ্য আছে একটা। তাহলে এত কিছুর পরেও কণিকাকে যদি তাকে রান্না করে দিতে হয়, একটা অযৌক্তিক কথা। তবে এখানে দিদি বলছে, উজ্জ্বলের মা বলছে যে কণিকা যদি 10 দিন রান্না করে, আমিও 10 দিন রান্না করি। এটা ঠিক, উনি বসে খাওয়া মানুষ নয়। মাঝখান দিয়ে অশান্তি করছে সোনা, মা হয়ে মেয়েকে না পারছে ঠেলতে, আর ও হচ্ছে বেহায়া হয়ে গেছে। ও একটা জায়গায় আটকে গেছে, আমাকে হয় সম্পত্তির ভাগ দাও, না হয় টাকা দাও। ও একটা জায়গায় আটকে গেছে। এবার টাকাটা কে দেবে? হয়তো উজ্জ্বলের মা চাইছে উজ্জ্বল কণিকা টাকাটা দিয়ে দিই, তাহলে ওকে দেবে 50,000। বড় বোন এসে চাইতে পারে আমাকে 50, বড় ভাইও এসে চাইতে পারে আমাকে 50, তাহলে কত হলো? 1.5 লক্ষ টাকা ওকে দিতে হচ্ছে। এবার কণিকা বলছে আমার কাছে 1.5 লক্ষ টাকা নেই। আবার কণিকার শাশুড়ি বলছে আজ 1 বছর ধরে বাড়ি বিক্রি করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, ওরা আর এখানে থাকতে চাইছে না। ওরা বিক্রি করে ওদের অংশ নিয়ে ওরা হয়তো এমন কোথাও শিফট হবে যেখানে এই ননদদের ঝামেলা থাকবে না। এটাও একটা পরিকল্পনা কণিকার হতে পারে, কারণ কণিকা দেখছে আমি এত টেনে আর পারছি না। ইনকাম তো সে করছে, তার স্বামী তো ইনকাম করছে না। তার স্বামী চাকরি করেও 1 গাদা টাকা ব্যাংকে রেখে দেয়নি, তার সবটাই কণিকার হাতের ওপরে। এখন কণিকা কি করবে? কণিকা তো বলতেই পারে যে আমি এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাই। আর কণিকার শাশুড়ির একটাই কথা, আমি বাড়ি বেচে দিলে থাকবো কোথায়? তার কথাও কোনো অযুক্তি নেই। তবে একটা কথা কণিকা বলল যে দিদি আর মা এসে কথা বলবে, এবং কথা বলেছেও। সেখানে
উজ্জ্বলকে দলে টানার চেষ্টা করছে। আর উজ্জ্বলও কিন্তু কণিকাকে পরে যখন জিজ্ঞেস করেছে কী হয়েছে, খুব একটা বেশি কিছু বলেনি, বলেছে আমি ভেবে দেখছি, ভেবে তোমাকে সবটুকু জানাবো, এখনই সব আমি জানাবো না। তার মানে কণিকার এখন একটুখানি মনের মধ্যে ঘুণ ধরেছে, মনের মধ্যে ঘুণ ধরেছে। আবার এদিকে উজ্জ্বলের মা বলছে আমি আমার ছেলের সঙ্গে কথা বলেছি, সেখানে শোনা যায়নি। তাহলে দুজনে দুরকম কেন কথা বলছে? কণিকা বলছে দিদি এবং মা কথা বলেছে ভাইয়ের সঙ্গে, ছেলেকে বোন আর মা মিলে দলে টানতে চাইছে, এ কথা কেন কণিকা বলল? গলার আওয়াজ কার পেয়েছিল? সোনার গলার আওয়াজ কি পেয়েছিল কণিকা? আর যদি না পেয়ে থাকে কণিকা বলবে কেন? এদিকে শাশুড়ি বলছে শোনা যায়নি, তিনি নিজের ছেলের সঙ্গে কথা বলেছেন। আর এখানে মামনিকে বলবো, মামনি তুমি আজকে যে ব্যাপারটাকে একদম হেলায় ছেড়ে দিলে, ওইভাবে ছেড়ে দেওয়ার মেয়ে কিন্তু তুমি নও। তুমি সম্পত্তি না নিতে পারো, কিন্তু সেই সম্পত্তি নিয়ে যখন ভাই বোনের মধ্যে গণ্ডগোল বেঁধেছে, তখন তোমার পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল। তোমার মা এখনও বেঁচে আছে। অবশ্য কিছু সংসারে এমন পরিস্থিতি হয়, সেখানে মামনি যেটা বলেছে একেবারে নেহাত খারাপ বলেনি। সে হয়তো বুঝাতে গেলে তার কথা কেউ বুঝবে না, আর সে হয়তো এই গণ্ডগোল ক্যাচালে যেতেও পছন্দ করে না। এখন তার সব কিছু সব ঠিকঠাক আছে, এখন তার বাবার বাড়ি না গেলেও চলবে। আর বাবার বাড়ির লোকগুলো যদি সত্যি সত্যি ওকে সম্মান না দেয়, তাহলে কেন সে থাকবে? কেন সেখানে সে যাবে? থাকবে বলছে, সেখানে সে যাবে। আজকে সে নিজের শাশুড়ি মারা গেছে, তার চারিদিক দিয়ে যত যেখানে সম্পত্তি টাকা পয়সা ছিল সবই তার হয়েছে। এখন তার ওই সম্পত্তির জন্য কামড়াকামড়ি করা উচিত নয়। যাদের বুদ্ধি আছে, যাদের সম্মান থাকে, তারা ওরকম করে না। সম্পর্কটা বড় কথা, সম্পত্তি না নিয়েও অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর এখানে তো সম্পত্তি মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে। আজকে কণিকার মনেও ভয় ধরে গেছে, উজ্জ্বল তাকে সাথ দেবে তো? স্বাভাবিক, তার সর্বস্ব দিয়ে সে বাড়িটা করেছে, এখন সেই বাড়ি হয় বিক্রি করতে হবে, নইলে ভাগ দিতে হবে। এখন কণিকার সন্দেহ হচ্ছে তার স্বামী তার সঙ্গে থাকবে তো? উজ্জ্বল যদি মা বোনের কথায় সায় দেয়, কণিকা তো উজ্জ্বলের হাত ধরবে না, তখন ছেড়ে দিতে বাধ্য হবে। বুঝতে পারছি আজকে কণিকার জায়গায় সবাই নিজেকে একবার বসিয়ে দেখো কি ধর্ম সংকটে সে পড়েছে। আজকে সোশ্যাল মিডিয়ায় তার মান সম্মানটা নষ্ট হয়ে গেল। তবে কণিকা, এর জন্য তুমিও অনেকটা দায়ী। সোনা যখন একটা ভিডিও করেছিল, তখন তুমি সোনাকে ডেকে তার দাদার সামনে বসিয়ে তাকে বুঝিয়ে বলতে পারতে, এইভাবে সোশ্যাল মিডিয়ায় তুই এই কেচ্ছা এভাবে আনিস না। না, তুমি তাতে আবার ধোয়া দিয়েছো। ও ভিডিও করার পরে তুমি ভিডিও করেছো, ব্যাক টু ব্যাক তোমরা দুজনে ভিডিও নামিয়েছো, ভিউ হয়তো পেয়েছো, কিন্তু সম্মান, তোমার যে সম্মানটা ছিল সোশ্যাল মিডিয়ায়, আমরা সবাই তোমাকে সাপোর্ট করে যেভাবে তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি, সেই জায়গাতে তুমি কোথায় চলে গেলে? এখন আমাদেরও বলতে বাধ্য হচ্ছি আমরা যে তুমি আর আগের মতো নেই। সে গানটা আছে না, তুমি কি সেই খুব জানতে ইচ্ছা করে, তুমি কি সেই আগের মতো আছো? না, কণিকা সেই আগের কণিকা নেই, আগের কণিকা নেই। এখন কণিকা বলছে যে তোমার বোনকে বলো যে ভিডিওগুলো করেছে প্রাইভেট করতে, আমিও আমার ভিডিওগুলো প্রাইভেট করব। করার সময় মনে ছিল না, তাই না? ও করছে করুক, ওকে তো সবাই পাগল ছাগল বলে, সেইভাবে না হয় উড়িয়ে দিতে। তুমি শক্ত হাতে বুদ্ধিমত্তার সাহায্যে ব্যাপারটাকে ট্যাকল করতে পারতে, কিন্তু করনি। তুমি ওর সঙ্গে সমান তালে নেচেছ। ও তোমার উনুনে জল ঢেলে দিয়েছে, তুমি ওর জামা কাপড় টেনে ফেলে দিয়েছ, তাকে বেরিয়ে যেতে বলেছ। ওটা তাদের বাবার ভিটে, এইভাবে তুমি বেরিয়ে যেতে বলতে পারো না? তুমি দোতলায় ঘর করেছো, দোতলার অংশ তাও তোমাকে লিখে দেয়নি তোমার শাশুড়ি, বোকার মতো কাজ করেছো। আজকে যদি ওই বাড়িটা 5টা ভাগ হয়, তোমার কিচ্ছু করার নেই, আইন মোতাবেক তোমার কিচ্ছু করার নেই। তুমি ঘর করেছো কেন? তোমার নিজের নামে না হওয়া সত্ত্বেও তুমি সেখানে ইনভেস্ট করেছো কেন? বোকামি তো তুমি করেছো। একটা সময় তোমার শাশুড়ি যে ধরনের কথাবার্তা বলছে, উনি এখনও এই সম্পত্তির নিষ্পত্তি উনি করতে চাইছেন না। উনি বেচতে রাজি না আছে, ঠিক আছে, বেচবেন না, কিন্তু তাহলে উপরের অংশ যেটা বলছে উজ্জ্বল থাকবে, সেই অংশটা লিখে দিক। এবার এটাও হতে পারে উজ্জ্বল কণিকা শুধু উপরের অংশ নিয়ে ক্ষান্ত থাকবে না, তারা তো নিতেটাও দাবি করতে পারে।
এবং করেছেও মনে হয়। নইলে নিচের ঘরে ননদ থাকতে সেখান থেকে তার জামা কাপড় বের করে কেন দিল? হয়তো এখন উজ্জ্বল কণিকা বলছে গোটা বাড়িটা উপর নিচটাই সে দখল করতে চায়। জানি না সত্যি কোনটা, তবে অনুমান ভিত্তিক যে কথাগুলো বলতে হয় সেগুলো বললাম। এখন একটাই উপায় আছে যে সুষ্ঠুভাবে মীমাংসা করতে হলে আইন মোতাবেক সম্পত্তি হস্তান্তর করতে হবে। যাকে যেটা দেয়ার তাকে সেটা দিতে হবে। যদি কেউ না নেয় তাকেও রেজিস্ট্রি করে দিতে হবে অন্যজনকে। শুধু মুখের কথায় কোনো কাজ হবে না। আর কণিকা সেইভাবে থাকবে কি করে? ওই নির্ভরসায় কি করে থাকবে? তবে কণিকা একটা কথা বলেছে যে উনার শাশুড়ি মার ভয় লাগছে, তাকে কেউ দেখবে না। স্বাভাবিক, ভয় লাগাটাই স্বাভাবিক। কিন্তু কণিকা বলছে আমরা এত খারাপ নয় যে শাশুড়ি মাকে দেখব না। এটুকু বিশ্বাস কণিকাকে করা যেতেই পারে। যাই হোক, আমি এত ভিডিও তো দেখো দিদি, এই ভিডিওটা দেখেও আমার কথা তুমি মিলিয়ে নিও। তুমিই পারো, একমাত্র তোমার হাতেই আছে চাবিকাঠি এই ঝগড়ার নিষ্পত্তি করা। এটা যদি সত্যি রিয়েল ঝগড়া হয়, আর বানানো হলে দেখো, যে অন্যায় করবে তার শাস্তি হবে, যে পাপ করবে তার ফল ভোগ করতে হবে, যে জলে নামবে তার কাপড় ভিজবে। আমরা সত্যি কি মিথ্যে যেটা দেখছি সেটার ওপর ভিডিও বানাচ্ছি, আমার মতামত দিচ্ছি। এটাতে যদি কারোর অখুশির কারণ হয় আমার কিচ্ছু বলার নেই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি যে পন্থায় ওদের এই ক্যাচালটা মেটানোর চেষ্টা করেছি, তোমরা যদি একমত হয়ে থাকো তাহলে কমেন্ট করো। তা চলো, এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।